উপস্থিতি। আমরা দীর্ঘক্ষণ যাবৎ এখানে যে আমাদের এই ফাজিল শ্রেণীর যে শিক্ষার্থীদের আমরা যেটা বলি শেষ ক্লাস, ওদের শেষ ক্লাস না, আজকে বন্ধর আগে মানে শেষ ক্লাস, এই বছরের শেষ ক্লাস। কিন্তু এটা তোমরা মনে করো না যে আমাদের ক্লাস শেষ, তোমাদের ক্লাস শেষ না, এটা হলো 2024 সালে আমরা এই শেষ ক্লাস। একটা দীর্ঘ ছুটি আছে, আজ থেকে 28 তারিখ পর্যন্ত ছুটি, 26 তারিখ পর্যন্ত যদিও ছুটি, শনি রবি 27, 28 2 দিন বন্ধ থাকবে। 29 তারিখ মাদ্রাসা খুলবে। তো 29 তারিখ মাদ্রাসা খোলার পর আমাদের ক্লাস নিয়মিতভাবে চলবে। আর তোমরা যারা ফর্ম পূরণ করেছো তাদের জন্য মেসেজটা হলো, এটা প্রতি বছর জেনে বলা হয়, তোমরাও জানবা বা ছোটো ভাই অন্যান্যদেরকে বলবা যে বিশ্ববিদ্যালয়ের নিয়মটা হলো তুমি পরীক্ষা দেওয়ার পরদিন থেকে ক্লাস শুরু হবে। পরীক্ষা দেওয়ার পরদিন থেকে পরবর্তী ক্লাস, অর্থাৎ ফার্স্ট ইয়াররা সেকেন্ড ইয়ার ক্লাস করবে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ক্লাস করবে পরীক্ষা দেওয়ার পরদিন থেকে, পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকে। আর ফলাফলের 1 মাসের মধ্যে, ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে তাদেরকে সেশন ফিস জমা দিয়ে পরবর্তী বছরের জন্য রেজিস্ট্রিভুক্ত হতে হবে। এটা হলো বিশ্ববিদ্যালয়ের যে গাইডলাইন্স শিক্ষার্থীদের জন্য। তোমরা কবে রেজাল্ট হবে, কবে তারপরে তোমরা ক্লাসে আসবা, এই ধরনের কিন্তু সুযোগ মাদ্রাসায় এটা রাখা হয়নি। অর্থাৎ তোমার পরীক্ষা শেষ পরদিন থেকে ক্লাস চালু হবে, এটাই বলা হয়েছে। আর তোমার ওই ক্লাসের যে কার্যক্রম সেটা শেষ করবে তুমি হলো ফলাফলের 1 মাসের মধ্যে, এইটা। তো যা হোক, আমরা ইতিমধ্যে আমাদের ফর্ম পূরণ হয়েছে প্রায় 263 জন শিক্ষার্থী, প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ মিলে আমরা ফর্ম পূরণ করেছি। এবছর প্রায় 3 লক্ষ টাকার মতো আমরা এই ফর্ম পূরণ, 4 লক্ষ টাকা, 3,63,000 সামথিং আর কি, এই টাকাটা আমরা টিটি করেছি। তা এখন বিষয়টা হলো যে আজকে ছাত্রদের যে একটা অনুভূতি তোমরা দেখলে বা তাদের কাছ থেকে যে আলোচনাগুলো শুনলে, এই আলোচনাগুলো তোমাদের প্রয়োজন কি না? অবশ্যই প্রয়োজন। এটা কি তোমাদের মনে করো যে এই ধরনের আলোচনা, এই স্যারদের জ্ঞানগর্ভ কিছু কথা প্রাতিষ্ঠানিক মানে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু লেখাপড়াটা, এখানে সহ পাঠ্যক্রম কিছু বিষয় আছে। তারা তাদের ক্লাসে গেলে একজন মানুষের ভিতর যদি কোনো কিছু থাকে এটা বের হওয়ার চেষ্টা করে, সবসময় এটা কি হয়, বের হওয়ার চেষ্টা করে ভিতরে কিছু থাকলে। আর যার ভিতরে কিছু নাই তাই তো বের করবে না, যার ভিতরে কিছু আছে এটা বের হওয়ার চেষ্টা করে। সারা ক্লাসে যে পাঠই দেখ, ওই পাঠের মধ্যেই দেখবে যে তার ভিতরে যে এলেমটা আছে এলেমটা জাহির হয়ে গেছে। তো এই এলেমগুলি নেওয়ার জন্য তোমরা এটা যে চেষ্টা তোমাদের, এই চেষ্টাটা নাই। এই জন্য আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি যে আমাদের প্রায় 52 জন টিচার মাদ্রাসা, তোমাদের অভিভাবক যারা বলে যে ফাজিলের ক্লাস আছে টিচার আছে, কামিলের ক্লাসে টিচার আছে কেন, আমাদের ইতিমধ্যে 52 জন টিচার, আরও 12 জন টিচারের আমরা নেয়ার জন্য চাহিদা দিচ্ছি আর কি, এবং কিছু নিয়োগও হবে। আমাদের প্রায় 65-66 জন টিচার স্টাফ বর্তমানে আমাদের এই মাদ্রাসায়। তাহলে তোমাদের শিক্ষার্থীরা এসে ফেরত যাবে এমন কোনো ইয়া নেই। তবে তোমাদের হয়তো অনিয়মিত আসার কারণে স্যাররা দেখলো যে ছাত্র নাই, হয়তো কাজ নাই, চলে গেল। এখন তুমি যদি নিয়মিত আসো বা ফোন দিয়ে আসো বা আমাকেও যদি একটু ইনফর্ম করো যে স্যার আমরা ক্লাসে আসবো, আমি কিন্তু স্যারদেরকে ছুটি দেবো না, তখন যে বললেও ছুটি দেবো না যে না ছাত্ররা আসবে, ক্লাস হবে। তো এই কাজটা তোমাদের যে একটা সম্পর্ক শিক্ষকদের সাথে, এইটার বড় অভাব। শিক্ষকদের সাথে তোমাদের সম্পর্কের অভাব। তোমরা অন্ততপক্ষে শ্রেণী টিচারের তোমাদের যে বিষয় শিক্ষকগুলো আছে, বিষয় শিক্ষকদের নাম এবং প্রিন্সিপাল, অফিস সহকারী, এদের নাম্বারগুলো তোমাদের মোবাইলে সেভ করা দরকার। কেননা এমনি একটা আননেসেসারি কিছু ফোন যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি। এরা ফোন দিলে নানাভাবে ইয়া করে, আমার স্যারেরা বলে যখন ফোন দেয় তখন নানান খারাপ উক্তি করে, অথচ সে টিচার ফোন দিয়েছে তারই জন্য, ফর্ম পূরণের জন্য, সেটা সে বুঝতে পারে না। তো এই কারণটা হলো তোমরা সেভ করে নাও না নামগুলি, যে কারণে ইয়েটা হয়। তো শিক্ষকদের সাথে সম্পর্ক যদি থাকে, তুমি বাসায় পড়াশোনা করতেছো, একটা বিষয় বুঝতে পারতেছো না, অস্পষ্ট লাগতেছে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে স্যারকে যদি বলো যে স্যার এই অধ্যায়ের এই বিষয়ে এই যে আমি পড়তে যাই অস্পষ্ট, আমার কাছে এটা বুঝতে পারতেছি না, কোনো স্যার এটা বুঝা দিবে না বা খারাপ আচরণ করবে এমনটি আমরা মনে করি না।
বরং তারা খুশি হবে যে আমার একটা শিক্ষার্থী কিছু জানতে চাইছে। তখন ওই স্যারের মধ্যে জানার একটা স্প্রিয়া থাকবে যে আমার ক্লাসের যে বিষয়গুলি, এই বিষয়গুলি যে বিশেষ বিশেষ মানে দিক আছে এইগুলোর সম্পর্কে সে আগে জানা থাকবে যে স্যারেরা তো ছাত্ররা তো প্রশ্ন করে, এই জন্য তাকে উত্তর দিতে হবে। ছাত্রদের কাছে শিক্ষক কোনো সময় ছোটো হবে না, তারা কিন্তু ছোটো হবে না, তারা নিজেদেরকে বড় করেই জাহির করবে। সুতরাং তারা এই জিনিসটা শেখার একটা আগ্রহ জন্মিবে, আর এতে করে তোমরাই উপকৃত হবে। কারণটা হচ্ছে ওই স্যার যত জানবে এই জানাটা তোমাদের উপর প্রয়োগ করবে, এটা তোমরা এ থেকে উপকৃত হবে। যে কারণে আমি মনে করি যে তোমাদের স্যারদের সাথে সম্পর্ক এটা সব সময় তাদেরকে খোঁচাবা, স্যারদেরকে যত বেশি খোঁচাবা তত বেশি শিখতে পারবে। স্যারদের সাথে সম্পর্ক নয়, স্যারদের সাথে কোনো ফোন করো না, কোনো কুশল বিনিময় করো না, স্যারদের থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করো না, তাহলে ছাত্র আর শিক্ষকের মধ্যে সম্পর্কটা কী হলো? এই আমাদের এইটার বড় অভাব যে ছাত্র আর শিক্ষকের মধ্যে সম্পর্ক নেই। তো এই সম্পর্কটা তোমাদের তৈরি করতে হবে। আর ক্লাসে যেটা আমি একটু বসে বলি, আমি সকাল থেকে অসুস্থ। হ্যাঁ স্যার বসেন, স্যার বসেন। আমার হঠাৎ করে গতকাল মানে ডায়াবেটিক 21-এ উঠছে, 21 খাওয়ার আগে আমি যদিও আজকে হঠাৎ করে মানে অসুস্থ, কাল রাত থেকে সকালে খাবার খাইছি মানে ইনসুলিন মনে করছি যে খাইয়ে উঠে দেবো, আবার ভুলে গেছে, এইভাবে চলে আসছে ইনসুলিন। তো এখন অনেক কিছু ভুলে যায়, টেনশন খুব বেশি। কাল রাত 9টা পর্যন্ত বগুড়ায় অফিস করছি। তো যা হোক, তো এই যে তোমাদের একটা বিষয় আমরা যে ক্লাসের বিষয়টা আমরা কিন্তু আমাদের কামেল ক্লাসের যে 8 জন স্টাফ, তার মধ্যে একজন নাই, 7 জন আছে। এই কামেলের টিচারদেরকে কিন্তু আমরা ফাজিলে দিয়ে দিছি এই ক্লাস করার জন্য। ফাজিলের টিচার তো আমাদের আছেই, তাদের সাথে ইনক্লুড করছি কামেলের টিচারদেরকে। এখানে অন্য কোনো ফাজিল মাদ্রাসায় ভর্তি হলে এই সুবিধা তোমরা পাবে না যে কামেল শ্রেণীর টিচাররা, তারা যে কামেল শ্রেণীর যারা টিচার তাদের বিশেষ একটা জ্ঞান না থাকলে কামেল শ্রেণীর টিচার হতে পারে না। আর তাদের বিশেষ জ্ঞানটা তোমাদেরকে বিতরণ করবে, এটা কোনো ফাজিল মাদ্রাসায় পাবে না, যেটা কামেল মাদ্রাসায় ভর্তি হলে পাবে। যেদিক থেকে কামেল মাদ্রাসায় ভর্তি হয়ে তোমরা ভুল করনি বা এটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। আর এখানে আমাদের প্রত্যেকটা স্টাফ যারা এখানে আসে, আমরা যখন নিয়োগও দিচ্ছি এই হুজুরদেরকেও, এই নিয়োগের আগে এই কুমিল্লা থেকে ডেকে নিয়ে এসে আগে পড়াচ্ছি যে কেতাব করেন পারে কি অবস্থা, এই কুমিল্লা থেকে ডেকে নিয়ে আসছি। কিন্তু তাহলে কেন করছি যে এই শেরপুর আলিয়াতে যারা শিক্ষকতা করে তারা বুঝে যে ওখানে ওই জ্ঞানহীন কোনো টিচার এখানে আবেদন করা যাবে না। কারণ বিশাল একটা মাদ্রাসা, বড় বড় মুহাদ্দিস মুফতি আছে, তাদের সামনে আমাদের কথা বলতে হবে, তাদের সাথে পড়াশোনা করতে হবে। যে কারণে কিন্তু এখানে যারাই আসে, এই যে আমাদের এবার 4 জন আসছে, সব মাহির, সবই মাহির, সবগুলো ভালো। যেগুলো আসে এই রিটার্ন থাকে হচ্ছে যে প্রথম তো সবার অনেকগুলোকে টক্কর দিয়ে এখানে আসতে হয়। ইতিমধ্যে দেখো আমাদের ডেমোর দিচ্ছে, আমার কাছে 2 জন বলছে স্যার আপনার ওখানে কিন্তু আমি ইয়াতে এই অনেকেই কথা বলতেছে। যা হোক, এটা হলো যে কথাটা বলতে চাচ্ছি, সেটা হলো ভালো টিচার আমাদের এখানে আছে। আর এই টিচারগুলো তোমাদের খেদমতেই নিয়োজিত, কিন্তু তোমরা তাদের খেদমত দিতে পারছো না। এই দিক থেকে তোমরা দুর্ভাগা, এটা তোমাদের যেটাই মনে করো তোমরা। আজকে দেখো শেষ ক্লাসে একটা বিশেষ অনুষ্ঠানের জন্য তোমরা আসছো, এইভাবে যদি প্রতিদিন ক্লাসে আসতে তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজকে তো স্যার সকাল 9টায় আসছি, আসে দেখে একজনও নাই, 10টা পর্যন্ত ছিলাম, আমার ক্লাস টাইম আমি অপেক্ষা করলাম, নাই তো পড়া বলে চলে গেলাম, কিছু করার নাই। এটা তোমাদের আগামী দিনে যেন এই কাজটা না হয়। তো শেখার বিকল্প নাই, তুমি শিক্ষায় সুশিক্ষিত না হলে অন্তরাত্মাকে কষ্ট দেওয়া হয়। তুমি কিছু জানবে না, বড় বড় পণ্ডিতি করবা, বড় বড় মানে পোস্ট হোল্ড করবা, সেখানে যায় কিন্তু তুমি নিজেই মানে যে একটা এটা বিমর্ষ হয়ে যাবে, অত্যন্ত দংশন করবে, তোমার বিবেক তোমাকে দংশন করবে। কেন আমি এই ছোটোবেলায় এই শিক্ষাটা গ্রহণ করি না, এই কাজটা করি না, এটা দংশন করবে। এই বিবেকের দংশন থেকে তোমাকে বাঁচতে হবে। আর একটা বিষয় আমি বলি, সেটা হলো স্যাররা কিন্তু একটা কথা বলছে, আলেমদের অনেক মানে মর্যাদা ফজিলত সম্পর্কে বলছে এবং তাদের গুনাহ খাতা মাফ করা ইত্যাদি বলছে। এটা তোমাদের জন্য কিন্তু খাস না। এটা মনে করো যে আমরা যতই গুনাহ করি অতএব আমাদের কিন্তু একসময় মাফ করে দেওয়া হবে। আগে আলেম তৈরি হও। এটা হলো আলেম, যে ভুলটা হঠাৎ তার দ্বারা যদি কোনো পদার্থ ভুল হয়ে যায়, কারণটা হলো এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে হলো ওলামারা। এই এত ভয় করার সত্ত্বেও হঠাৎ যদি তাদের দ্বারা কোনো পদস্খলন হয়ে যায়, এইটা আল্লাহ তাআলা এবং হওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তাআলার দরবারে হাজারো
আস্তাগফার পাঠ করবে, নানাভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতে। তোমরা যদি মনে করো আমরা তো আলেম, এলেম শিক্ষা করতেছি, আমরা আলেম, অতএব আমরা কি করবো, আমরা যতই অন্যায় করি, যতই পাপ কাজ করি, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, এই মানসিকতা রাখবে না। আলেম হ্যাঁ, নামটা দিলে তো এলেম লাগবে। তো এখন বিষয়টা হলো যে তোমরা এ থেকে তোমরা নিজেরা সতর্ক থাকবে, আল্লাহকে বেশি ভয় করবা। কোনভাবে গুনাহের কাজ করলে কিন্তু অন্তরাত্মা মরে যাবে, গুনাহের কাজ করলে এলেম শিখতে পারবে না, এটা কিন্তু খেয়াল করতে হবে। তুমি একটা জিনিস চাক্ষুষ দেখো, এই মোবাইল যারা বেশি চালাও তারা কি পড়াশোনার সময় পাও? একবার মোবাইলের ভেতর ঢুকলে আর কোন দিক দেওয়ার সময় 2-3 ঘন্টা চলে গেছে আর টের পাও না, তাহলে তোমাদের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে? এই জন্য শিক্ষা জীবনে এই মোবাইলটা, স্মার্টফোন অন্তত ব্যবহার করা তোমাদের জন্য মোটেও উচিত না। তবে হ্যাঁ, যারা একটু ভালো, এখান থেকে অনেক কিছু, মোবাইল একটা হলো কি করে বলে সব জানতা, একে যা জিজ্ঞেস করবে তাই বলবে, যেটা জানতে চাও সেটাই জানাবে সে, যদি তোমার জানার প্রসেস থাকে, এটা সব কিছু তুমি এর ভিতরে ইয়ে করতে, এটা সব জানতা একটা ইয়া আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেই হিসাবে তুমি এটা ভালো কাজে ব্যবহার করতে পারো, কিন্তু মন্দ কাজে যদি কেউ এটাকে ব্যবহার করো তার জীবন ধ্বংস, তাই নিজেই ধ্বংস হয়ে যাবে। এইটা তোমাদেরকে খেয়াল করতে হবে। পরিশেষে আবারও তোমাদেরকে এই প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাসের উদাত্ত আহ্বান জানিয়ে শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের থেকে কিছু নেওয়ার জন্য তোমরা তাদের সাথে সুসম্পর্ক রাখো, এই আহ্বান জানিয়ে, এবং আজকে এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে হলেও যে তোমরা কিছু শিক্ষকদের সাথে পরিচিত হতে পারলাম, আমরা টিচাররাও কিছু তোমাদের সাথে পরিচিত হতে পারলাম, এই জন্য আল্লাহর শুকরিয়া আবারও জ্ঞাপন করছি। এবং আগামী দিনে যাতে আমরা নিয়মিত ক্লাস করতে পারি এবং এই শিক্ষকদের থেকে কিছু নিতে পারি, এই প্রত্যাশায় আল্লাহ তাআলার সাহায্য কামনা করবো। আমরা পরে একটু মোনাজাত করবো, সবাই দুরূদ শরীফ।